আগের দিন আমরা যে জায়গাতে পাঠটি বন্ধ করেছিলাম, হুতুম প্যাঁচার নকশা দ্বিতীয় যে পরিচ্ছেদ বা অধ্যায় যাই বলি না কেন, কলিকাতার বারোয়ারি পূজা। তো যতটা পড়া হয়েছিল আমি চেষ্টা করব যে তার আগের থেকে পড়ার, কেননা আমি লাস্টের দিকটা অতটা ভালো করে পাঠ করতে পারিনি। তো আমার মনে হলো যেন আগের থেকে পড়াটা খুব একটা ভালো ব্যাপার। যাই হোক, যেটা শুরু করছি, আমার কাছে আছে সঠিক হুতুম পেঁচার নকশা, সম্পাদক করুণাক। তো সেখানে পেজ নাম্বার রয়েছে 67। সেখানে যে শেষ প্যারাটা রয়েছে সেখানে রয়েছে যে চকবাজারের বাবু পেলানাথ। তো সেই পেলানাথের বর্ণনা দেওয়া ছিল যে গত বছর তার 50 পেরিয়েছে, মানে এবছর, মানে এরপর তাহলে নিশ্চয়ই 50 পেরিয়েছে, মানে এখন তার বয়স 51। তো সে বাবু বড় হিন্দু, একাদশী হরিবাসর রাধাষ্টমীতে উপোস ও উত্থান ও শয়নে নির্জলা করে থাকেন। বাবুর মেজাজ গরিব, শৌখিনে রাজা। 1219 এটা গত বছর না না যাই হোক, একটা মোটামুটি এখানে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছিল এই জায়গাটা থেকে, যে 1219 সালে সারবরণ সাহেবের নিকটে তিনি 3 মাস, এটা রিপিট ভাবে আমি দেখলাম, যেটা 2 বছর এটা কোশ্চেন দিয়েছিল, যে 3 মাস মাত্র তিনি ইংরেজি লেখা পড়া শিখেছিলেন। তাহলে কার কাছে শিখেছিলেন? 1219 সালের সারবরণ সাহেবের কাছে তিনি শিখেছিলেন। আমি আরেকটা কথা বলে দিই, যে যে জায়গাগুলো একটু বেশি ইম্পর্টেন্ট বা প্রিভিয়াস ইয়ারে এসেছিল, যদি আমি জানি যে জায়গাটা এসেছিল, তো সেটা আমি মানে চেষ্টা করব রিপিট করার। কারণ আমার মনে হয় যে প্রিভিয়াস ইয়ারগুলো অনুযায়ী যদি পড়া যায় তাহলে একটু কোশ্চেন আন্দাজ করা যায় যে ঠিক কোন জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন হয়। আরেকটা কথা, যে আমাদের যে টেক্সটের কোশ্চেনগুলো বেশিরভাগ পাতার শেষে বা কোনো যদি পরিচ্ছেদ থাকে, তো সাধারণত শেষে বা প্রথম থেকে কোশ্চেনগুলো দেয়, বা কোনো প্যারা শুরু হওয়া বা প্যারা শেষ হওয়া সাধারণত। তো এবার ব্যতিক্রম থাকে। যাই হোক, যে জায়গাটাতে ছিলাম, সারবরণ সাহেবের কাছে তিনি 3 মাস মাত্র ইংরেজি লেখাপড়া শিখেছিলেন, সেই সম্বলেই এতদিন চলছে। সর্বদাই পোশাক ও টুপি পরে থাকেন। টুপিটি এমনই হেলিয়া পরা হয়ে থাকে যে বাবুর ডান কান, এই যে একটা, যখনই আমরা দেখবো ডান বাম উত্তর পশ্চিম, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে হচ্ছে ডান কান, মানে আমাদের যদি দেখি ডান কান, আমাদের অনুযায়ী আমরা ওইটা মনে রাখি যে ডান কান আছে কিনা হঠাৎ সন্ধে উপস্থিত হয়। আরেকটা কথা, যে এখানকার যে ভাষাটা, হুতুম পেঁচার ভাষা একটু অন্যরকম। যেমন এখানে লেখা আছে কিনা বলতে এখানে আছে কিনা এটা বুঝে নিতে হয়, যে এটা আছে কিনা হঠাৎ সন্ধে উপস্থিত হয়। লক্ষ্যই ফ্যাশনে বাইয়ের ভেড়ুয়ার মতো চুড়িদার পায়জামা, রাম জামা, কোমরে দোপাটা ও বাঁকা টুপি তার মনোমতো পোশাক। পেলানাথ বাবুর বাই ও খেমটা মহলে বড় মান, মানে তার একটা মান ব্যাপার, যে আগেকার এরকম লোকের হয় না, যে তাদের খুব একটা যদি বড় লোকের ওরকম হয়, তো শিক্ষিত ব্যাপারটা ওরকম না, কিন্তু তাদের তখন একটা মানে আলাদা মর্যাদা থাকে। মর্যাদা বলতে তখনকার লোকে তাদেরকে বেশি গুরুত্ব দেন, এরকম ব্যাপার একটা। তারপরে আছে তাদের কোনো দায় দফা পড়লে বাবু আড় হয়ে পড়ে আফতের তামাম করেন ও বায়ের অনুরোধে হিন্দুয়ানি মাথায় রেখে কাছা খুলে ফয়তা দেন। বারোয়ারের নামে তসবি পড়েন। মুসলমান মহলেও বাবুর বিলক্ষণ প্রতিপত্তি। অনেক লক্ষয়ে পতি ও ইরানি চাপদাড়ি বাবুর বুজরুকি ও কেরামতের অনিয়ম ইনসাফ করে থাকেন। ইংরেজি কেতা বাবুর ভালো লাগে না, মনে করেন ইংরেজি লেখাপড়া শেখা শুদ্ধ কাজ চালবার জন্য, মানে ইংরেজি কথা বা কেতা, এটা মানে বই মনে হয়। যাই হোক, ইংরেজি সেগুলো ভালো লাগে না। মুসলমানের সঙ্গে তিনি রাত দিন থাকেন, তো সেই কারণে তার দিবারাত্রি থাকার কারণে কেতায় বড় পছন্দ। সর্বদাই নবাবী আমলের জাঁকজমক, নবাবী আমিরি, নবাবী মেজাজের কথা নিয়ে নাড়াচড়া হয়। মানে আগেকার ইতিহাসের লোকে আমরা যদি পড়ি, সেখানে নবাব সাহেব ছিলেন বা নবাব উদ্দৌলা এরকম টাইপের লোক, তো সেরকম আর কি তার কথা নিয়ে বেশি নাড়াচড়া হয়। এদিকে দোয়াররা নতুন সুরের গান ধরলেন। ধোপা পুকুর রণ করতে লাগলো। ঘুমন্ত ছেলেরা মার কোলে চমকে উঠল। কুকুরগুলো খেউ খেউ করে উঠল। বোধ হতে লাগলো যেন হাড়িরে গোটা কতক শুয়ার ঠেঙ্গিয়ে মারছে।
গাওনার নতুন সুর শুনে সকলে বড় খুশি হয়ে সাবাস বাহবা শোভান্তরীর বৃষ্টি করতে লাগলেন। দোয়াররা উৎসাহ পেয়ে দ্বিগুণ চেঁচাতে লাগলো। সমস্ত দিন পরিশ্রম করে ধোপারা ও ঘরে ঘুমোচ্ছিলেন। গাওনার ভেতরে আওয়াজে চমকে উঠে খোঁটা ও দড়ি নিয়ে দৌড়লো। রাত্রি 2টা পর্যন্ত গাওয়া হয়ে শেষ রাত্রির মতো বেদব্যাস বিশ্রাম পেলেন। দোয়ার শৌখিন বাবু অধ্যক্ষরা অন্ধকারে অতি কষ্টে বাড়ি গিয়ে বিছানায় আড় হলেন। তাহলে রাত্রি কটা 2টো পর্যন্ত গাওয়া হলো, তারপরে শেষ হয়। এইদিকে বারোয়ারি তলায় সঙ্গড়া শেষ হয়েছে। 1 মাসে মহাভারতের কথা, 1 মাস মহাভারতের কথা হচ্ছিল, কাল তাও শেষ হবে। কথক বেদির ওপর বসে বৃষৎ স্বর্গের ষাঁড়ের মতো ও বলিদানের মহিষের মতো মাথায় ফুলের মালা জড়িয়ে রসিকতা এক শেষ করছেন। মূল পুঁথির পানে চাওয়া মাত্র হচ্ছে। বস্তুত যা বলছেন সকলই কাশিরাম খুড়োর উচ্ছিষ্ট। আমরা জানি যে মহাভারতে যে কাশিরাম আর রামায়ণ ছিল কার? ব্যাসদেবের রামায়ণ, তাই না? তো আমার যতটা মনে হচ্ছে এটাই যে কাশিরাম দাসের মহাভারতে। তো সকলেই কাশিরাম খুড়োর উচ্ছিষ্ট। কোনটা যেন সপাক, কথকতা সপাক বলতে নিজে কোনটা করা, সবেই তো তাহলে কাশিরাম দাসের ওইটাই বলা হচ্ছে। কথকতা পেশাটা বেশ ভালো, দিব্য জল খাবার, দিব্য হাত পাখার বাতাস, কেবল মধ্যে মধ্যে কনস্থলে আহার বিহারের আনুষাঙ্গিক প্রহারটা সইতে হয়, সেইটাই মহান কষ্ট। পূর্বে গদাধর শিরোমণি রামধন তর্কবাগীশ হলধর পঞ্চানন। একটা কথা বলি, আমরা যখন যে জীবন স্মৃতি পড়ি তো সেখানেও রামনারায়ণ তর্ক রত্ন না তর্ক বাগীশ এরকম কিছু একটা ছিল মনে হয়, রামনারায়ণ না কিছু একটা, যে সংস্কৃত পড়াতেন। যাই হোক, তো এটা দেখে মনে পড়লো। তো এরকম যদি রিলেট করা যায় তাহলে অনেক কিছু মনে থাকে, আর মানে সব কিছু এরকম যে গুলিয়ে যাওয়ার প্রবণতাটা থাকে না। তো যাই হোক, পূর্বে গদাধর শিরোমণি রামধন তর্কবাগীশ হলধর পঞ্চানন প্রভৃতি প্রধান প্রধান কথক ছিলেন। তাহলে প্রধান প্রধান কথক কারা ছিলেন? এখানে বলা হচ্ছে পূর্বে গদাধর শিরোমণি রামধন তর্কবাগীশ হলধর পঞ্চানন এরা ছিলেন। তাহলে 3 জন, গদাধর শিরোমণি রামধন, এই যে গদাধর রামধন, তারপরে হলধর, সবগুলো শেষে ধ ধ, ঠিক আছে, গদাধর রামধন আবার হলধর প্রভৃতি প্রধান প্রধান কথক ছিলেন। শ্রীধর অল্প বয়সে বিলক্ষণ খ্যাত হন। তাহলে যদি বলা হয় যে, এটা আমি কোথায় কোশ্চেনে দেখেছিলাম যে অল্প বয়সে বিলক্ষণ খ্যাত মানে কে, মানে খ্যাত মানে যে নাম হয় আর কি, নাম ছড়িয়ে পড়ে কার? শ্রীধর। তাহলে শ্রীধরের অল্প বয়সেই বিলক্ষণ খ্যাত হন। বর্তমান দলে শাস্ত্রজ্ঞানের অপেক্ষা করেন না। গলাটা সাধা, চাণক্য শ্লোকের 2 আখর পাঠ, কীর্তন অঙ্গের 2টো পদাবলী মুখস্থ করে মজুরা করতে বেরোন ও বেদিতে বসে ব্যাস বোধ করেন। মানে ব্যাস বোধ করা বেদিতে, ঠিক আছে, মানে সোজা ব্যাপার, বেদিতে বসে ব্যাস বোধ করেন। কথা শুনবার ও সং দেখবার জন্য লোকের অসম্ভব ভিড় হয়েছে। কুমোর ডাকোলা অধ্যক্ষরা থেলো হুকোই তামাক খেয়ে ঘুরে বেড়াচ্ছেন ও মিছি মিছি চেঁচিয়ে গলা ভাঙছেন। বাজে লোকের মধ্যে 2-1 জন আপনার কর্তৃত্ব দেখবার জন্য তফাত করছে। অনেকে গোছালো গোছের মেয়ে মানুষ দেখে সঙ্গে তর্জমা করে বেরোচ্ছেন। সঙ্গগুলো বর্ধমানের রাজা, কোথার রাজা এটা দেখা দরকার, যে বর্ধমানের রাজার কথা বলা হচ্ছে। বর্ধমানের রাজার বাংলা মহাভারতের মতো বুঝিয়ে না দিলে মর্ম গ্রহণ করা যায় না। এটা হচ্ছে শেষ লাইন, এই পাতার শেষ লাইন। কোথাও ভীষ্ম সরসজ্জা হয়ে পড়েছেন। আর এই ব্যাপারটা যে ভীষ্ম সরসজ্জা বা অর্জুন বা যুধিষ্ঠির, তো এইটা হচ্ছে যে আমাদের প্রথম পার্থের ওখানে ছিল, যে কুন্তি মনে হয় সম্ভবত যে কর্ণকে বলেছিল যে তুমি আমাদের ওই যুদ্ধের সময় ওখানে যোগ দিতে বলছিলেন, যে অর্জুন তো তোমাকে হচ্ছে রক্ষা করবে মনে হয়, আর যে ভীষ্ম সে হচ্ছে ছাতা ধরবে, আর যে যুধিষ্ঠির ছিল সে কিছু একটা করবে না। যুধিষ্ঠির ছাতা না, ভীমেই ছাতা ছিল। যুধিষ্ঠির অর্জুন ভীমে 3টা প্রসঙ্গ ছিল, এখান দেখে মনে পড়লো, তা সে কারণে বলা। তো তারপর বলা হয় যে কোথাও ভীষ্ম সরসজ্জা পড়েছেন, অর্জুন পাতালের বান মেরে ভগবতী জল তুলে খাওয়াচ্ছেন। তাহলে কে কি করছে? কোথায় ভীষ্ম সরাসন, মানে ভীষ্ম সরসজ্জায় পড়েছেন, মানে সে পড়ে আছে শয্যায়, আর অর্জুন কি করছে? পাতালে বান মেরে সে ভগবতীর জল তুলে খাওয়াচ্ছেন, মানে যে জল, ওই একটা বান মেরে জল তুলে খাওয়াচ্ছে। জ্ঞাতির পরাক্রম দেখে দুর্যোধন ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়েছেন।
দুর্যোধন চেয়ে রয়েছে। সং এদের মুখের ছাঁচ ও পোশাক সকলেরই একরকম, কেবল ভীষ্ম দুধের মতো সাদা। এটা আমি আগের দিনও পড়েছিলাম মনে হয়। তো ভীষ্ম তাহলে দুধের মতন সাদা, আর অর্জুন কিনা ডেমার্টিনের মতো কালো, আর দুর্যোধন গ্রিন। তো এটা আমরা মনে রাখি কি করে? তো অর্জুন মাটি যেমন কিছু একটা হয় না, না আচ্ছা এরকম যদি বলি যে অর্জুন হচ্ছে প্রিয় বন্ধু কার ছিল? কৃষ্ণর প্রিয় বন্ধু ছিল না, আমরা জানি, বা প্রিয় শিষ্য ছিল, কিছু একটা তো এরকম আছে না? তো কৃষ্ণ কি? কৃষ্ণ কালো, তো তার যদি শিষ্য হয় অর্জুন, তাহলে অর্জুনও কালো, তাহলে অর্জুন ডেমার্টিনের মতো কালো, ঠিক আছে। এবারে দুর্যোধন গ্রিন, গ্রিন, আর এখানে হচ্ছে যেটা বলা আছে দুর্যোধন, ঠিক আছে, ধন গ্রিন, দন্তন্য ধন, এখানে ধন হচ্ছে ধন আর গ্রিন, তাহলে দুর্যোধন গ্রিন, আর অর্জুন হচ্ছে কালো, আর যেটা বলা আছে ভীষ্ম তাহলে বাকি থাকে দুধের মতো সাদা। এরপরে বলা হচ্ছে যে কোথাও নবরত্নের সভা, বিক্রমাদিত্যের 32 পুতুলের সিংহাসনের ওপর আফিমের দালালের মতো পোশাক পরে বসে আছেন। তাহলে এখানে আমরা বিক্রমাদিত্য 32 পুতুলের কথা পাই। কালিদাস ঘটকপর বরাহমিহির, তাহলে কালিদাসের আবার বরাহমিহির প্রভৃতি নবরত্নেরা চারদিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে, মানে চারদিকে ঘিরে রয়েছে। রত্নদের সকলে এক রকমের ধুতি, চাদর, টিকি। হঠাৎ দেখলে বোধ হয় যেন একদল অগ্রদানী ক্রিয়াবাড়ি ঢোকবার জন্য দারোয়ানের উপাসনা করছে, মানে তাদের পোশাকগুলো মানে অনেকটা সিমিলার, একই রকম মনে হচ্ছে। তো সেই কারণে বলা হচ্ছে যে একদল অগ্রদানী ক্রিয়াবাড়ি ঢোকবার জন্য দরোয়ানের উপাসনা করছে। কোথাও শ্রীমন্ত দক্ষিণ মশানে 34 অক্ষর, আগেরটা যেটা ছিল বিক্রমাদিত্যের 32 অক্ষর, ঠিক আছে না, 32 পুতুল, আর এখানে বলা হচ্ছে কোথাও শ্রীমন্ত দক্ষিণ মশানে 34 অক্ষরে ভগবতী স্তব করছেন। কে করছে? শ্রীমন্ত, যে অল্প বয়সে খ্যাত লাভ করেছিল, অল্প বয়সে বিলক্ষণ খ্যাত হন, এটা আগেই পড়লাম। তো সেই হচ্ছে কি করছে না, দক্ষিণ মশানে 34 অক্ষরে স্তব, ভগবতী স্তব করছেন। কোটালরা ঘিরে দাঁড়িয়ে রয়েছে। শ্রীমন্তের মাথায় শালের সামলা, হাফ ইংরেজি গোছের চাপকান ও পায়জামা পরা, ঠিক যেন এক হাইকোর্টের প্লিডার প্লিড করছেন। তাহলে এখানে হাইকোর্টের যে প্লিডার প্লিড করছে, কার কথা বলা হচ্ছে? শ্রীমন্ত। হাফ ইংরেজি জানা, গোছের চাপকান ও পায়জামা পরা, তাহলে তার বর্ণনা বলতে পারে যে কেমন গোছের, না হাফ ইংরেজি গোছের চাপকান পরা, চাপকান ও পায়জামা পরা। এক জায়গায় রায়সুয়োর যজ্ঞ, এই রায়সুয়োর যজ্ঞ আমরা কোথায় পাই? যেটা ছিল যে পরশুরামের যে দ্বিতীয় গল্প হয় না, শ্রীমন্ত সামন্তের পরে যেটা ছিল যে, আরে গল্পটার নাম কি ছিল? উলট পুরাণ। তো উলট পুরাণে আমরা ওখানে কি পাই না, উলট পুরাণে এই যজ্ঞ ছিল, রায়সুয়োর যজ্ঞ, যে ইয়েটা পত্রিকা ছিল ওখানে। তো সেই আর কি রায়সুয়ো বলছে এই এক জায়গায় রায়সুয়ো যজ্ঞ হচ্ছে দেশ দেশান্তরে, আর ওখানে রায়সুয়ো যজ্ঞ হচ্ছিল সম্ভবত আষাঢ়, আষাঢ় না আশ্বিন মাস, আশ্বিন বা অগ্রহায়ণ, এরকম কিছু একটা মনে হয়, আশ্বিন, আশ্বিন না অগ্রহায়ণ, অগ্রহায়ণ একদম ঠিক, অগ্রহায়ণ মনে হয়, অগ্রহায়ণ। তো দুটা দেখে নিতে হবে এটা। তো সেই রকম রায়সুয়ো যজ্ঞ হচ্ছে, দেশ দেশান্তরে রাজারা চারদিকে ঘিরে বসেছেন, মধ্যে টেনা পোড়া হোতা পোতা বামুনরা অগ্নিকুণ্ডে চারদিকে বসে হোম করছেন। রাজাদের পোশাক ও চেহারা দেখলে হঠাৎ বোধ হয় যেন একদল দরওয়ান শেখরা দোকানে পাহারা দিচ্ছে, মানে রাজাদেরকে দেখলে মনে হয় যেন সেটা পাহারা দিচ্ছে, মানে তারা রাজা না পাহারাদার বোঝা যায় না এরকম, আর তাদের পোশাক আর চেহারা দুটো দেখেই মনে হয়, অন্য কিছু নয়। হ্যাঁ, এই পাহারাদার মনে হওয়ার কারণ তাদের পোশাক এবং চেহারা। কোনখানে রাম রাজা হয়েছেন, বিভীষণ, জম্বুবান, হনুমান, সুগ্রীব প্রভৃতি বানরেরা শহরে মুচ্ছদ্দি বাবুদের মতো পোশাক পরে চারদিকে দাঁড়িয়ে রয়েছে, মানে যে ওই রাজারা আর কি, কেউ হয়েছেন রাম, রাম রাজা হয়েছেন, কেউ হয়েছেন বিভীষণ, কেউ হয়েছে জাম্বুবান, হনুমান, সুগ্রীব, এগুলো আমাদের সবাই মেঘনাথ বোধে পাই। তো বানরেরা শহরে মুচ্ছদ্দি বাবুদের মতো পোশাক পরে চারদিকে দাঁড়িয়ে আছেন। লক্ষণ ছাতা ধরেছেন, আচ্ছা মনে পড়েছে, ভীম ছাতা ধরেছিল প্রথম পার্থে, এখানে হচ্ছে লক্ষণ ছাতা ধরেছেন, তাহলে লক্ষণ ছাতা ধরেছেন। শত্রুঘ্ন ভরত চামর করছেন, তাহলে আমরা এটা হচ্ছে অনেকটাই চামর দোলাচ্ছে, ওটা ওটাও ছিল এই, মানে বলা যেতে পারে প্রথম পার্থের অনেকটা, এবং টিনের তলোয়ারেরও অনেকটা এখানে সাদৃশ্য আমরা বলতে পারি। লক্ষণ ছাতা ধরেছেন, শত্রুঘ্ন ভরত চামর করছেন। রামের বাঁ দিকে সীতা দেবী, কোন দিকে? বাঁ দিকে, রাম বাঁ, ঠিক আছে, ব ব মানে যদি ধরি রটা নিচে যদি
বিন্দুটা বাদ দিই তো তাহলে ব হচ্ছে, তো তাহলে রামের বাঁ দিকে সীতা দেবী, সীতার টেরচা শাড়ি ঝাপটা ও ফিরিঙ্গি খোঁপার বহদ্দ বাহার বেরিয়েছে। বাইরে কোঁচার পত্তন ভেতরে ছুঁচোর কেত্তন, মানে বাইরে কোঁচার পত্তন ভেতরে ছুঁচোর কেত্তন সং বড় চমৎকার। বাবুর টেসল দেওয়া টুপি, পাইনাপেলের চাপকান, পেটি ও সিল্কের রুমাল, গলায় চুলের গার্ড চেন, অথচ থাকবার ঘর নাই। মাসির বাড়ি অন্য লুসেন, ঠাকুর বাড়ি শোনো আর ঠাকুর বাড়িতে শোন আর কি, মানে ঠাকুর বাড়ি শোন আর সেনেদের বাড়ি বসবার আড্ডা, পেট ভরে জল খাওয়ার পয়সা নাই। অথচ দেশে রিফরমেশনের জন্য রাত্রিতে ঘুম হয় না। মশারির অভাবেও ঘুম না হবার একটা প্রধান কারণ, পুলিশ বড় আদালত টালার নিয়মে ছোট আদালতে দিনের বেলা ঘুরে বেড়ান, সন্ধেবেলা ব্রহ্মসভায় মিটিং, ক্লাব হাঁপ ছাড়েন, গোয়েন্দাগিরি দালালে খোসামদি ওটিকে রাইটরি করে পান। টেসলওয়ালা টুপি বা পাইনাপেলের চাপকান রিপু করতে জুতো বুরুষের সব যেন ফুরিয়ে যায়। সুতরাং যিনি মাইনের স্কুলে মাস্টারি করেন কখনো স্বীকার করতে হয়, কোথাও অসৈরণ সইতে নারী শিখেই বসে ঝুলে মরি। সং অসৈরণ সইতে নারী মহাশয় ইয়ং বাঙ্গালদের টেবিলে খাওয়া, পেন্টোলুন বা ভয়ানক গরমিতে বনাতের বিলাতি কট চাপকান পরা বিলক্ষণ দেখতে পান, অথচ নাকে চশমা, রাত্রিরে খানায় পড়ে ছুঁচো ধরে খান। রাত্রে তারা কি খায়? ছুঁচো খায়। দিনের বেলা রিফরমেশন স্পিচ করে দেখে শিখেই ঝুলছেন। এই সবার বারোয়ারি তলায় ভালো করতে পারবো না মন্দ করবো কি দিবি তা দে, মানে ভালো করতে পারবো না মন্দ করবো কি দিবি, তো সেটাই বলে হচ্ছে তা দে। বুক ফেটে দরজা ঘুটে পড়ে গোবর হাসে বা খেদা পুতের নাম পদ্মলোচন, মদ খাওয়ার বড় দায়, জাত থাকার কি উপায়, এগুলো একটা প্রবাদ প্রবচনের মতন। তাহলে কি কি রয়েছে এখানে? শোয়ার বারোয়ারি তোলায় ভালো করতে পারবো না মন্দ করবো কি দিবি তা দে, বুক ফেটে দরজা ঘুটে পড়ে গোবর হাসে, খেদা পুতের নাম পদ্মলোচন, মদ খাওয়ার বড় দায়, জাত থাকার কি উপায়, হাড় হাওয়াতে মিছড়ি ছুরি প্রভৃতি নানাবিধ সং হয়েছে। আচ্ছা, এগুলা প্রবাদ প্রবচন না, এগুলো সঙ্গের নাম। তাহলে বলতেই পারে কোন সঙ্গের পর কোন সং। তাহলে প্রথম কোন সঙ্গের কথা রয়েছে? যে বুক ফেটে দরজা, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি দেখি যে আমাদের বুক প্রথমে থাকে, মানে মাথা চোখ কান, মানে কান মুখ, এটার পর যদি দেখি তো তারপরেই বুক। তাহলে আমরা যদি বলি প্রথমে কি ছিল না, প্রথমে হচ্ছে বুক ফেটে দরজা, তারপর হচ্ছে ঘুটে পড়ে না কোথায় গেল, হ্যাঁ তারপরে হচ্ছে ঘুটে পড়ে গোবর হাসে। তাহলে বুক আর ঘুটে, তাহলে হর্ষু, তাহলে হচ্ছে প্রথমে বুক তারপরে ঘুটে। আমরা যদি কি ওয়ার্ড হিসেবে দেখি, তাহলে ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে দেওয়া হয় গোবরে, তাহলে গোবর এটা দ্বিতীয়। তারপরে খেদা পুতের নাম হচ্ছে পদ্মলোচন, তারপরে তা আমি যদি বলি গোবরকে দেয়, পদ্মলোচনে দেয়। আচ্ছা, তাহলে হচ্ছে কিনা ঘুটে পড়ে গোবর হাসে, আর খেদা পুতের নাম পদ্মলোচন 3। আর এমনি তো আমাদের পদ্ম পলাশ লোচনে ছিল বিষবৃক্ষ, ওখানে পাই 7 নাম্বার। আরো আমরা যদি দেখি ভালো করে যে রাজ সুন্দরীর ওখানেও পদ্মলোচন ছিল, কিন্তু না ওখানেও মনে হয় পদ্মলোচনে যে 7 নাম্বার পরিচ্ছদে যে সঙ্গীতগুলা হয় না, বা যে গানগুলা, সেখানে একটা পদ্মলোচনের কিছু একটা কিওয়ার্ড ছিল। আর আমি কি বললাম? বিষবৃক্ষ। পদ্ম পলাশ লোচনে তুমি কে, পদ্ম পলাশ লোচনে তুমি কে, ওটা কত নম্বর ছিল যেন, নানা প্রকার কথা 5, তার মানে পদ্ম পলাশ তুমি কে 7 নাম্বার না। 1 মিনিট আমি দেখি, পদ্ম পলাশ লোচনে তুমি কে, পদ্ম পলাশ লোচনে তুমি কে 7 নম্বর, ঠিক 7 নম্বর। তাহলে যে পদ্ম পলাশ লোচনে তুমি কে, এই যে এখানে হচ্ছে গেল কোথায় না, এখানে হচ্ছে তাহলে আমাদের 3 নাম্বার, ঠিক আছে। তাহলে হচ্ছে তার আগে ছিল গোবরের, ঘুটে পড়ে গোবর আসে, খেদা পুতের নাম পদ্মলোচন, মদ খাওয়ার বড় দায়, জাত থাকার কি উপায়। এটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের কত নাম্বার না, হচ্ছে 3 নাম্বার। খেদা পুতের নাম হচ্ছে পদ্মলোচন, আর মদ খাওয়া তো বলা হলো। তারপরে বলা হচ্ছে মদ খাওয়ার হচ্ছে বড় দায়, জাত থাকার কি উপায়, 4 নাম্বার। যদি বলা হয় যে কিওয়ার্ড কি, জাত 4, ঠিক আছে, জাত থাকার কি উপায় 4। তারপরে হাড় হাবাতের মিছরি ছুরি, তারপরে
যদি এরকম ভাবে করি, পদ্মলোচন সে হচ্ছে মদ খেয়েছে, ছুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এরকম যদি ভাবে, তাহলে আগে পদ্মলোচন, তারপরে সে মদটা, আগে তো নিশ্চয়ই মদ পদ্মকে খাবে না, আগে পদ্মলোচনই মদ খাবে। তাহলে হচ্ছে খেদা পুতের নাম পদ্মলোচন, তারপরে মদ খাওয়ার বড় দায়, যার থাকার কি উপায়, তারপর হচ্ছে কিনা হাড় হাবাতের মিছরির ছুরি নিয়ে এসে ঘোরাঘুরি করে। তো এরকম ভাবে পরপর। তারপরে হচ্ছে প্রভৃতি নানাবিধ সঙ্গ, যেগুলো সঙ্গের নাম, সে সব আর এখানে উপস্থাপন করা আবশ্যক নাই। কিন্তু প্রতিমে দুপাশে বকা ধার্মিক ও ক্ষুদ্র নবাবের সং বড় চমৎকার রয়েছে। বকা ধার্মিকের শরীরটি মুচির কুকুরের মতো নুদুর নাদুর, ভুঁড়িটি বিলাতি কুমড়ের মতো, মাথায় কামান, চৈতন ফক্কা, ঝুটি করে বাঁধা, গলায় মালা ও ছোট ঢাকের মতো গুটি কতক সোনার মাদুলি, হাতে ইষ্টকবচ, চুলে ও গোপে কলপ দেওয়া, কালা পেড়ে ধুতি, রাম জামা, জরির বাঁকা তাজ, গত বৎসর 80 পেরিয়েছেন। কে পেরিয়েছে গত বৎসর 80? তাহলে পদ্মলোচনের কথা বলা হচ্ছে কি? বুঝতে পারছি না কার কথা বলা হচ্ছে। 80 গত বছর পেরিয়েছে, কিন্তু প্রাণ হামাগুড়ো দিচ্ছে। গেরস্ত গোছের ভদ্রলোকের মেয়ে ছেলের পানে আর চোখে চাচ্ছেন, হরিনামের মালার ঝুলিটি ঘুরোচ্ছেন, ঝুলির ভেতর থেকে গুটি কতক টাকা বেমালুন আওয়াজের লোভ দেখাচ্ছে। ক্ষুদ্র নবাব দিব্যি দেখতে, দুধে আলতার মতো রং, তাহলে হচ্ছে তার রংটা দেখতে ক্ষুদ্র নবাবের দুধে আলতার মতো। অনেক বললি না, অনেক ফর্সা হলে টকটকে আলতার বা পাকা আমের মতন, এরকম আগেকার লোকে দিদার এরকম বলতো যে তাদের শরীর ছিল যে তখন আম পাকার মতন, তাহলে এটা দুধে আলতার মতো রং, এটা ক্ষুদ্র নবাব দিব্য দেখতে, তার দুধে আলতার মতন। আরো যদি ভালোভাবে দেখি, নবাব পুত্রর কথা আমরা কোথায় পাই? রবীন্দ্রনাথের ছোট গল্প ছিল, সেখানে যে দুরাশা গল্প রয়েছে, সেখানে যে নবাব পুত্রী ছিল তার নাম কি ছিল, যে নূর উন্নিশা না নূর উৎফুল্ল উন্নিশা, এরকম কিছু তো ছিল, তো নামটা ঠিকভাবে মনে নেই, তো এখানে আছে নবাব পুত্রীর কথা। তো যাই হোক, এবারে হচ্ছে বলা হচ্ছে যে নবাব, ক্ষুদ্র নবাব দিব্যি দেখতে, দুধে আলতার মতো, আল আলবর্ট ফ্যাশনে চুল ফেরানো, মানে এখানে অনেকটা চুলের যে ডিজাইন কথা আমরা টিনের তোলারও পাই, ওখানে যে প্রিয়নাথ ছিল, তো তারও এরকম আলবার্ট হেয়ার না ওয়েডি সোলি না কিছু এরকম ছিল, যে কোনটা, এখানেও সে আলবার্ট ফ্যাশনে যেন চুল ফেরানো বা চীনের সুয়ারের মতো শরীরটি, ঘাড়ে গদদানে, হাতে লাল রুমাল ও পিচের স্টিক, সিমলের ফিনফিনে ধুতি মালকোচা করে পরা, হঠাৎ দেখলে বোধ হয় রাজরাজরাদের পত্তর, কিন্তু পরিচয়ে বেরোবে হিদে জোলার নাতি, মানে তাদেরকে দেখলে এমন মনে হবে যে তারা নবাব, ঠিক আছে, বা কোনো রাজরাজরাদের হচ্ছে কি বলা হচ্ছে এখানে যেন, যে দেখলে বোধ হয় রাজরাজদের পত্তর মানে মানে পুত্রর যে ছেলে পত্তুর নাকি, ওটাই বলা হচ্ছে মনে হয়। তো রাজরাজাদের ছেলে মনে হয়, কিন্তু তাদের যদি পরিচয় ঠিকভাবে নেওয়া যায়, তাহলে তারা কে না, হিদে জোলার নাতি। জোলা মানে তারা কি জেলে হতে পারে, তো জোলার নাতি জানা নেই আমার কি হতে পারে, তো জোলার নাতি। বারোয়ারি প্রতিমাখানি প্রায়, এটাও কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে ছিল, যে বারোয়ারির প্রতিমাখানি প্রায় 20 হাত উঁচু। 20 হাত উঁচু না, এটা ছিল না, আগের একটা কোশ্চেন ছিল ওখানে, যে 7 বছর ধরে তিনি চিন্তা করার পরে ওই জায়গাটাতে ছিল যে 60 হাত উঁচু মনে হয় সম্ভবত, ওটা ছিল, এটাতে আসেনি, তো এটা আসতেই পারে, এরকম হতেই পারে, যে বারোয়ারি প্রতিমা খানি কত হাত উঁচু, তাহলে 20 হাত উঁচু। ঘোড়ায় চড়া হাইল্যান্ডের গোড়া, বিবি পরি নানাবিধ চিড়িয়া শোলার ফুল পদ্ম দিয়ে সাজানো, মধ্যে মা ভগবতী জগদ্ধাত্রীর মূর্তি, সিঙ্গির গা, আর আগেও ছিল যে সিঙ্গির, ওই যে সিঙ্গির কাছে তারা গিয়েছিল, কি জন্য গিয়েছিল না, মা ভগবতীকে আনার সময় সিঙ্গির একটা পা ভেঙে গিয়েছিল, তো সেই কারণে তারা সিঙ্গির কাজ যায়, কিন্তু সিঙ্গি সেগুলো শুনে অবাক হয়ে যায়, পরবর্তী সময় সে 10 টাকার চাঁদা দেয় তাদেরকে। এরপরে সিঙ্গির গা রূপলি গিলটি ও হাতি সবুজ মখমল দিয়ে মোড়া, ঠাকুরনের বিবিয়ানা মুখ, রং গড়ন আসল ইহুদি, আরমানি কেতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ইন্দ্র দাঁড়িয়ে জোড় হাত করে স্তব করছেন, মানে এখানে যে প্রতিমার কথাটা ওটা বলার হচ্ছে, যে ঠাকুরনের বিবিয়ানা মুখ, মানে মুখটা সেই বলে না যে বিবি রানীর মতো, তো বিবিয়ানা, রং ও গড়ন আসল ইহুদি ও আরমানি কেতা, মানে রং আর গড়নটা আরমানি কেতা, ইহুদি ও আরমানি কেতা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ইন্দ্র দাঁড়িয়ে জোড় হাতে, ওখানে ইন্দ্র কি করছে, যে প্রতিমাটার কাছে দাঁড়িয়ে জোড় হাত করে স্তব করছে, ইন্দ্র অন্য কেউ নয়, কিন্তু যদি বলা মহেশ্বর বিষ্ণু ব্রহ্মা এটা চেঞ্জ করতে পারে, কিন্তু না, এটা হচ্ছে ইন্দ্র দাঁড়িয়ে সেখানে স্তব করছেন। প্রতিমার ওপরে ছোট
ছোট ছোট বিলাতি পরীরা, মানে ওই প্রতিমার পাশে আছে আর কি, মানে প্রতিমার পাশে না, প্রতিমার ওপরে বলা হচ্ছে, প্রতিমার ওপরে ছোট ছোট যে বিলাতি পরীরা ভেঁপু বাজাচ্ছে। যদি বলে বলে ভেঁপু কি, আমি যে বাঁশি যেমন হয় তো সেরকমই, মানে কিন্তু পরীরা ভেঁপু বাজছে একটা আমার মনে হতে পারে যদি শুদ্ধ অশুদ্ধের ক্ষেত্রে দেয়, যে যে ওই ভগবতী প্রতিমার ওপরে কি বলা হচ্ছে পরীরা যে ভেঁপু বাজাচ্ছেন, ঠিক আছে। এবার আমরা বলি পরীরা ভেঁপু তো নাও যেতে পারে, এরকম মধ্যে ভাবো না, কিন্তু না, সেখানে ছোট ছোট বিলাতি পরীরা ভেঁপু বাজাচ্ছে, হাতে বাদশায় নিশেন ও মাঝে ঘোড়া সিঙ্গিওলা কুইনের ইউনিকরণ ও ক্রেস্ট। আজ 12 প্রথম পূজা শনিবার, কি বার এগুলো আমাদের দেখা খুবই দরকার, যেটা কি বার বা হচ্ছে কোন তারিখ, গায়ের রং থাকলে, পোশাকের বর্ণনা থাকলে বা কোনো দিকের বর্ণনা থাকলে। তো আজকে হচ্ছে 12 প্রথম হচ্ছে পুজো শনিবার, তাহলে কি বার শনিবার। বীর কৃষ্ণ দাগ আমরা যদি আরো দেখি ভালো করে, তাহলে এর আগে যে বারগুলোর কথা ছিল ঢং ঢং করে শুক্রবার গেছে, শনিবার গেছে, রবিবার গেছে, এরকম মনে হয়, কিছু কিছু বারগুলো মনে আছে। তো তো মোটামুটি শুক্র শনি রবিবার, শুক্র শনিবার পাই, এটা আরেকবার দ্বিতীয়বার আমরা শনিবার পাই মনে হয়, তারপরে হতেও পারে বেশি। বলা হচ্ছে পুজো শনিবার। বীর কৃষ্ণদা কানাই দত্ত কে ছিল তার ম্যানেজার, কানাই দত্ত পেলানাথ বাবু, আর পেলানাথ বাবুর তার বর্ণনা কি দিয়েছিল একটু আগে আমরা বললাম, যে বয়স হচ্ছে 50 ওপরে, মানে 51। তার ডান দিকে নয় বাঁ দিকে মনে হয়, না বাঁ দিকে ডান দিকে না বাঁ দিকে ছিল, ডান দিকে এই ডান আর বাঁটা ঠিক আমার মনে হয় ডান দিকে, একদম ঠিক ডান দিকে। তো ডান দিকে টুপিটা এমন ভাবে হেলান থাকে যে তার ডান কাটা দেখাই যায় না, ঠিক আছে, এরকম একটা বর্ণনা দিয়েছিল। আর একটা পোশাক ছিল পায়জামা পরা, মনে হয় সম্ভবত এটুকুই পরিচয় পায়। পেজ নাম্বার কত ছিল, যে ওটা 64 65 69, মানে 60 পরে, তো ওখানে আছে, তো যদি মনে হয় একবার ওখানে এরকম পেজ পাল্টে পড়া যেতে পারে, তো আমি এখন আর দেখছি না। যাই হোক, পেলানাথ বাবু ও বীরকৃষ্ণ বাবু ফ্রেন্ড, পেলানাথ বাবু ও বীরকৃষ্ণ বাবুর ফ্রেন্ড, মানে বীরকৃষ্ণ বাবুর আরো যে অন্যান্য যে বন্ধু তারা, আহিরি টোলার রাধা মাধব বাবুরা, তাহলে কোথা রাধা মাধব, আহিরি টোলার। আরো যদি বলা হয়, 1 মিনিট, বৃষ্টি পড়ছে আমাদের এখানে, হ্যাঁ যেখানে ছিলাম যে আমরা হচ্ছে আহিরিটোলা, এখানে বলা হচ্ছে আহিরিটোলা রাধা মাধব বাবুরও বেলা 3টা পর্যন্ত বারোয়ারি তোলায় হামরাও হয়েছিল। তো এখানে যদি একটা বলা হচ্ছে যে আহিরিটোলাটা আমরা আত্মভুক গল্পে পাই, মনে হয় ছোট বউয়ের যে বাপের বাড়ি আহিরিটোলায়। আর বেহালা একটা ছিল, তো বেহালা ছিল ওটা সাবিত্রী, ঠিক আছে, সাবিত্রী ওটা কোথায় ছিল, যে সভাগার, তাই না, সভাগারে ছিল সাবিত্রীর যে বেহালায় বাপের বাড়ি। আর জাহেরিটোলা রাস্তাগুলো মানে ওর নারকেল গাছের দুপাশে কিছু একটা এরকম বর্ণনা ছিল। তো যাই হোক, পরের কথা, ওটা অন্য কথা। বলা হচ্ছে 3টা বড় বড় অরনা হামরাও হয়েছিল, কি হামরাও হয়েছিল 3টা বড় বড় অরনা, মোষ, 100 ভেড়া এবং 300 পাঁঠা। এটা আগের দিনও আমার মনে আছে, আমি এটা পাঠ করেছি, যে 3টে বড় বড় অরনা, মোষ আর 100 ভেড়া আর 300 পাঁঠা বলিদান করা হয়েছে। বাহ, খুব ভালো কথা। মূল নৈবেদ্যের আগাতোলা মন্ডাটি ওজনে 1.5 মণ, তাহলে যে মূল নৈবেদ্যের আগাগোড়া হচ্ছে মন্ডাটি কত ওজনে হচ্ছে 1.5 মণ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এগুলা খেয়াল করতে হবে যে কত মণ পরিমাণ যদি দেওয়া থাকে। তো শহরের রাজা কি, তারপরে হচ্ছে শহরের রাজা সিংহী, ঘোষ, দে, মিত্র প্রভৃতি বড় বড় দলস্থ ফোঁটা চেলির জোর টিকি বা তেলকধারী উর্দি তকমাওলা ব্রাহ্মণ পণ্ডিতের বিদেয় হয়েছে। সুপারি সোনাহুতে বেদলে ফলারেরা নিমতলায় শকুনির মতো টেকে বসে আছেন। কাঙালিরেও অগ্রদানী ভাট ফকির বিস্তর জমেছিল। পাহারাওলারাই তাদের বিদেয় দেয়। অনেক গরিব গ্রেপ্তার হয়। শেষে গাঁট থেকে কিছু বার করলে, মানে গাঁট থেকে মানে যেমন পকেট থেকে হয়, তো সেরকম গাঁট থেকে কিছু তারা বার করলে থানার দারোগা জমাদারের সূক্ষ্ম বিবেচনায় সে বারের মতো রেহাই পায়। ক্রমে সন্ধে হয়ে এলো। বারোয়ারি তোলা রোকারণ্য শহরের অনেক বাবু গাড়ি চড়ে সং দেখতে এসেছেন।
সং ফেলে অনেকে তাদের দেখছেন, মানে যেহেতু বাবুরা তো অনেক তখনকার লোকে বড় এরকম, মানে তারা অনেকটা উচ্চবিত্ত শ্রেণীর না হলেও মানে তার টাকা পয়সা খুব এরকম, তো সেই অনুযায়ী তারাকে বাবু বলা হয়। তাদের সম্মানও বেশি। আর অনেক লোক কি করেছে, সং দেখার বদলে বাবুরাকে দেখছেন। ক্রমে মজলিসে 2-1 ঝাড় জেলে দেওয়া হলো। সং এদের মাথার ওপরে বেল ল্যালঠন বাহার দিতে লাগলো। অধ্যক্ষ বাবুরা একে একে জমায়েত হতে লাগলেন। নল করা থেলো হুকো হাতে ও পান যেন চিবোতে চিবোতে অনেক চিৎকার ও এটা করো ওটা করো করে হুকুম দিচ্ছেন। আজ ধোপাপাড়ার ও চকের দলের লড়াই হবে। তাহলে কাদের কাদের হবে? ধোপাপাড়ার চকের দলের লড়াই হবে। 1.5 মণ গাঁজা, 2 মণ চরস। তাহলে গাঁজা হচ্ছে 1.5 মণ আর চরস হচ্ছে 2 মণ। বড় বড় 7 গামলা দুধ ও 12খানি বেনের দোকান ছেঁটিয়ে ছোট বড় মাঝারি এলাচ, কর্পূর, দারুচিনি সংগ্রহ করা হয়েছে। মিঠে কড়া, ভ্যালসা, অম্বুরি, ইরানি, তামাকের গোবর্ধন হয়েছে। এই শোয়ার বিস্তর অন্তঃশীলে সরঞ্জাম প্রস্তুত আছে। আবশ্যক হলে দেখা দেবে। তাহলে কি না, 1.5 মণ গাঁজা, 2 মণ চরস, বড় বড় 7 গামলা দুধ ও 12খানি বেনের দোকানে ঝেঁটিয়ে ছোট বড় মাঝারি এলাচ। তাহলে 12খানি বেনের দোকানে ঝেঁটিয়ে ছোট বড় মাঝারি এলাচ, আর 7 গামলা দুধ, 1.5 মণ গাঁজা, 2 মণ চরস, আর কর্পূর, দারুচিনি সংগ্রহ করা হয়েছে। মিঠে কড়া, ভ্যালসা, অম্বুরি, ইরানি, তামাকের গোবর্ধন হয়েছে। শহরে ঢিঢি হয়ে গেছে। আজ রাত্রিরে অমুক জায়গায় 12 পুজোর হাফ আঁকড়াই হবে। কত আঁকড়াই বলা হচ্ছে যে শহরে 12 পুজোয় হাফ আঁকড়াই হবে। কি ইয়ার গোচই, স্কুল বয় কি 72 ইনভ্যালিড, সকলেই হাফ আঁকড়াই শুনতে পাগল। বাজার গরম হয়ে উঠল। ধোপারা বিলক্ষণ রোজগার করতে লাগলো। কোচানো ধুতি, দোস্ত কামিজ ও ডুরে শান্তিপুরে উড়ুনের 1 রাত্রিরের ভাড়া 8 আনা চড়ে উঠল। তাহলে ধোপারা বিলক্ষণ রোজগার করতে লাগলো। কোচানো ধুতি, দোস্ত কামিজ ও ডুরে শান্তিপুরে উড়ুনির 1 রাত্রিরের ভাড়া 8 আনা চড়ে উঠল। কত? 8 আনা। 4 পুরুষে 5 পুরুষে ক্রেপ ও নেটের চাদরেরা অকর্মণ্য হয়ে নবাবী আমলে সিন্ধুক আশ্রয় করেছিলেন। আজ ভলেন্টিয়র হয়ে মাথায় উঠল। কালো ফিতের ঘুনসি ও চাবির শিকলি হঠাৎ বাবুর মতো স্বস্থান পরিত্যাগ করে ঘড়ির চেনের অফিসই এটিং হলো। জুতোরা বেশ্যার মতো নানা লোকের সেবা করতে লাগলো। 12 তোলা লোকারণ্য হয়ে উঠল। একদিকে কাঠগোড়া ঘেরা মাটির সং, অন্যদিকে নানা রকম পোশাক পরা, কাঠগোড়ার ধারে ও মধ্যে জ্যান্ত সং। মানে কি বলছে, একদিকে কাঠগোড়া ঘেরা মাটির সং, অন্যদিকে নানা রকম পোশাক পরা, মানে একদিকে হচ্ছে কাঠগোড়া মাটির, অন্যদিকে পোশাক পরা কাঠগোড়ার ধারে ও মধ্যে জ্যান্ত সং। মানে 3 রকম আছে, একটা মাটির আছে, একটা হচ্ছে অন্যদিকে পোশাক পরা কাঠগোড়া, একটা জ্যান্ত। বড় মানুষেরা টেসলওয়ালা টুপি, চাপকান, পেটি, ইষ্টিকে চালচিত্রের অসুর হতো বেয়ারা দেখাচ্ছে। প্রধান অধ্যক্ষ বীরকৃষ্ণ বাবু লক্কায় লাডুর লাটিমের মতো ঘুরে বেড়াচ্ছেন। 2 কোষ দিয়ে পাঁজির ছবি বা রক্তদন্তী রাক্ষসীর মতো পানের পিক গড়িয়ে পড়ছে। চাকর হরকরা সরকার, কেরানি, ম্যানেজারদের নিঃশেষ ফেলবার অবকাশ নেই। মানে চাকর হরকরা সরকার, কেরানি, ম্যানেজার সবারই নিঃশ্বাস ফেলবার অবকাশ নাই। আচ্ছা, খুব ভালো কথা। এই দুটো অধ্যায়, প্রথমে দুটো অনেক বড় অধ্যায়, আর কি করা যায়, 93 পাতা পর্যন্ত আছে। তারপর হচ্ছে যে ঢং ঢং করে গির্জার ঘড়িতে রাত্রি 2 বেজে গেল। ধোপাপাড়ার দল ভরপুর নেশায় ভোঁ হয়ে টলতে টলতে আসরে নামলেন, যে ওখানে সং করার যে আসরে, তারা তখন তাহলে গির্জার ঘড়িতে 2। অনেক আখড়া ঘরে সাজ ঘরে শুয়ে পড়লেন। বাঙালির স্বভাবে এই পরের জিনিস পাতে পড়লে শিগগির হাত বন্ধ হয় না। পেট সেটি বোঝে না, বড় দুঃখের বিষয়। 1.5 ঘন্টা ঢোল, বেহালা, ফুলুক, মোচং, সেতারে রং ও সাজ বাজলো। গোড়ারা 200 বাহবা ও বেশ দিলেন। শেষে একটা ঠাকুরন বিষয় গেয়ে আমার গানটি বুঝতে অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো মতে কৃতকার্য হতে পারলাম না। উঠে গেলে চোখের দল আসরে নামলেন। চোখের দলেরাও ওই রকম করে গিয়ে শোভান্তরী সাবাস ও বাহবা নিয়ে উঠে গেলেন। 1 ঘন্টার জন্য মজলিস খালি রইল। চায়না কোট
ক্র্যাপের লেটের ডুরে ফুলদার টেরচা চাদরেরা পিঁপড়ের ভাঙা সারের মতো ছড়িয়ে পড়লেন। পানের দোকান শূন্য হয়ে গেল। চুরুট, তামাক, সর্ষের চরসের ধোঁয় এমনই অন্ধকার হয়ে উঠল যে সেবারে প্রোক্লেমশনের উপলক্ষে বাজিতে বা কি ধোঁ হয়েছিল। বড় বড় রিভুইয়ের তোপে তত ধোঁ জন্মে না। আধ ঘন্টা প্রতিমে খানি দেখা যায়নি, পরস্পর চিনে নিতেও কষ্টবোধ হয়েছিল। আধ ঘন্টা প্রতিমে মানে খানিক মানে একটুক্ষণের জন্য দেখা যায়নি বলে পরস্পরকে চিনে নিতেও তাদের কষ্টবোধ হচ্ছিল। ক্রমে হঠাৎ বাবুর যেন টাকার মতো, বসন্তের কুয়াশার মতো, শরতের মেঘের মতো ধোঁ দেখতে পরিষ্কার কি বলা হচ্ছে, মেঘের মতো ধোঁ দেখতে দেখতে পরিষ্কার হয়ে গেল। এখানে উপমানগুলো কি কি বলা হচ্ছে, যে বাবু টাকার মতো, বসন্তের কুয়াশার মতো, শরতের মেঘের মতো ধোঁ দেখতে দেখতে পরিষ্কার হয়ে গেল। টাকার মতো, বসন্তের কুয়াশার মতো, শরতের মেঘের মতো ধোঁ দেখতে দেখতে পরিষ্কার হয়ে গেল। দর্শকেরা সুস্থির হয়ে দাঁড়ালেন। ধোপা পুকুরের দল আসর নিয়ে বিরহ ধরলেন। আধ ঘন্টা বিরহ গিয়ে আসর হতে দল বল সমেত আবার উঠে গেল। চকবাজারেরা নামলেন ও ধোপা পুকুরের দলের বিরহের উত্তর দিলেন। গোড়ারা রিভিউয়ের সোলজারদের মতো দল বেঁধে দুই থাক হলো। মধ্যস্থরা গানের চোতা হাতে নিয়ে বিবেচনা করতে আরম্ভ করলেন। এক দলে মিত্তির খুড়ো আর এক দলে দাদা ঠাকুর বারান্দায়। দুটো দল, মিত্তির খুড়ো আর এক দল দাদা ঠাকুর রবীন্দ্রনাথের ওখানে যে আমরা অচলায়তনে পাই দাদা ঠাকুর বারান্দায়। বিরহের পর চাপা কাঁচা খেউর কোথায় ছিল, একটা রবীন্দ্রনাথের জীবন স্মৃতিতে একটা খেউর ছিল, ওখানে খেউর ছিল। আর খৌরি ছিল হচ্ছে তোমার যে বলেছি যে হরপ্রসাদের যে একটা ইয়ে ছিল না, যে শব্দ, ওই বাংলা ভাষা মনে হয় ওখানে খেউরি শব্দ ছিল, মনে হয় সম্ভবত। তো খেউর তাতেও যেন হার জিতের বন্দোবস্ত বিচার ও শেষ। মধুরেণ সমাপয়েত, মারামারিও বাকি থাকবে না। তোপ পড়ে গিয়েছে, পূর্ব দিক ফর্সা হয়েছে, ফুরফুরে হাওয়া উঠেছে। ধোপা পুকুরের দলেরা আসর নিয়ে খেউর ধরলেন। গোড়াদের সাবাস বাহবা শোভান্তরী জিত রও দিতে দিতে গলা চিড়ে গেল। এরই যেন তামাশা দেখতে যেন সূর্যদেব তাড়াতাড়ি উদয় হলেন। বাঙালিরা আজও এমন কুৎসিত বা আমোদে মত্ত হন বলেই যেন চাঁদ ভদ্র সমাজে মুখ দেখতে লজ্জিত হলেন। বাঙালিরা আজও এমন কুৎসিত আমোদ মত্ত হন বলেই যেন চাঁদ ভদ্র সমাজের মুখ দেখতে লজ্জিত হলেন। আমরা চাঁদ বণিকের পালার ওখানে চাঁদের কথাই সাধারণত বলা হচ্ছে, তো যদি পড়া থাকে তো বুঝতে পারি যে চাঁদ তখনকার যে সবার থেকে কিন্তু একটা বিপরীত ধরনের আমরা যে মানুষ দেখি, বলতে গেলে যে চাঁদ সেই সময়টা হচ্ছে মধ্যযুগের হয়েও কিন্তু এখনকার যে আধুনিক যুগে যে লড়াই করার বা বেঁচে থাকার কথা বা সৎ পথে থাকার একজন আমরা প্রতীক মানুষ বলতে পারি, যে তিনি এটা বিশ্বাস করতেন যে সত্যের জয়ী হবেই এবং তিনি সবসময় সত্যের পথকে অবলম্বন করতেন। আর সেই কারণে তিনি মনসাকে পুজো দিতে রাজি হননি, যদিও সেটা পরে দিয়েছিলেন, সেটা অন্য ব্যাপার। তো সেই কারণেই চাঁদ বলা হচ্ছে ভদ্র সমাজে মুখ দেখাতে লজ্জিত হলেন। কুমুদিনীর মাতা হেঁট করলেন। কুমুদিনীর মাতা বলতে কুমুদিনী মাতা হেঁট করলেন, এখানে মাতা না মাথা কিছু বুঝতে পারছি না। তো বিষবৃক্ষে কুমুদিনী কোথায় আছে? কুমুদিনী ওখানে তো কুন্দ আছে, কুমুদিনী আর কোথায় আছে? বিন্দু কুমুদ আছে, কুমুদিনী তো নাই। তো কুমুদিনী মাথা হেঁট করলেন। পাখির যেন ছি ছি করে চেঁচিয়ে উঠল। পাখির পাঁকের মধ্য থেকে হাসতে লাগলেন। ধোপা পুকুরের দল আসর নিয়ে খেউড় গাইলেন। সুতরাং চকের দলকে তার উত্তর দিতে হবে। ধোপা পুকুরওয়ালা 1.5 ঘন্টা প্রায় পনে চেঁচিয়ে খেউড়ি গিয়ে থামলে চকের দলেরা নামলেন। সাজ বাজতে লাগলো। ওদিকে আকড়া ঘরে খেউর ওদিকে আঁকড়া ঘরে খেউড়ের উত্তর প্রস্তুত হচ্ছে। চকের দলেরা তেজের সহিত উত্তর গাইলেন। গোড়ারা গরম হয়ে আমাদের জিত করে চেঁচাচেঁচি করতে লাগলেন। হাতাহাতিও বাকি রইল না। এদিকে মধ্যস্থরা চোখের দলের জিত সব সাব্যস্ত করলেন। দুধ হো হো হুররে ও হাত তালিতে ধোপা পুকুরের দলেরা মাটির চেয়েও অদম হয়ে গেলেন। নেশার খোয়ারি, রাত জাগবার ক্লেশ ও হারের লজ্জায়
মুকুজ্জদের ছোট বাবু ও দু চার ধর্তা দোয়ার একেবারে এলিয়ে পড়েন। চোখের দলেরা ঢোল বেঁধে নিশেন তুলে গাইতে গাইতে ঘরে চললেন। কারো শুধু পা মোজা, পায়ে শুধু যেন কোথাও জুতো, কোথাও কারো যেন তার খোঁজ নাই। কারো শুধু পা মোজা, পায়ে মানে শুধু পায়ে শুধু মোজায় রয়েছে, জুতো কোথায় সেটার খোঁজ নাই। গোড়ারা আমোদ করতে করতে পিছু পিছু চললেন। বেলা 10টা বেজে গেল। দর্শকরা হাঁ পাকড়ায় মোজা ভর পুর লুটে বাড়িতে এসে সুতো ঠান্ডায় জোলাপ ডাক্তারের জোগাড় দেখতে লাগলেন। ভাড়া ও চেয়ে নেওয়া চাইনা কোট, ধুতি, চাদর, জামা, জুতোরা কাজ সেরে আপনার আপনার মনিব বাড়ি গিয়ে ফিরে গেল। আজ রবিবার, বারোয়ারি তোলায় পাঁচালি ও যাত্রা। রাত্রি 10টার পর অধ্যক্ষরা এসে জমলেন। তাহলে আজ রবিবার, এর আগে আমরা শনিবার পেলাম, তাহলে শনিবারের পর রবিবার। আজ বারোয়ারি তোলায় পাঁচালি যাত্রা। রাত্রি কটার পরে? 10টার পরে এসে জমলেন। আমার একটা মনে পড়ছে যে চতুরঙ্গ উপন্যাসে যে কীর্তন হচ্ছিল 5টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত, এখানে বলা হচ্ছে রাত্রি 10টার পর অধ্যক্ষরা এসে জমলেন। এখনো অনেকের যেন চোঁয়া, ঢেঁকুর, মাথা ধরা, গা মাটি মাটি এগুলো সারেনি। পাঁচালি আরম্ভ হয়েছে। প্রথম দল গঙ্গা ভক্তি তরঙ্গিনী, দ্বিতীয় দল মহিরাবণের পালা। তাহলে এখানে যে পাঁচালি আরম্ভ হয়েছিল, প্রথম দল হচ্ছে গঙ্গা ভক্তি তরঙ্গিনী, দ্বিতীয় দল হচ্ছে মহিরাবণের পালা। ধরেছেন পাঁচালি ছোট কেতার হাঁ পাকড়ায় কেবল 6টা কাটানো বেশিরভাগ, সুতরাং রাত্রির 1টার মধ্যে পাঁচালি শেষ হয়ে গেল। শুরু হয়েছে 10টায় আর শেষ হওয়ার কথা হচ্ছে কোটা? রাত্রি 1টা। আর কোন বারে? রবিবারে রাত্রি 10টার পরে। এইগুলা যেমন ইম্পর্টেন্ট যে কি বলা হচ্ছে যে তথ্যগুলো, তো সেগুলো তো আমার মনে হয় হাইলাইট করা দরকার, যেমন আমি করছি। তারপর বলা হচ্ছে যে যাত্রার অধিকারী বয়স হচ্ছে কত? 76। এই যে যাত্রার অধিকারী বয়স কত? 76। বাবরি চুল, উল্কি ও কানে মাকড়ি, অধিকারী দুটি সেজে গুটি 12 বুড়ো বুড়ো ছেলে সখী সাজিয়ে আসরে নামলেন। প্রথমে কৃষ্ণ খোলের সঙ্গে নাচলেন, তারপর বাসদেব ও মণি গোসাই। তাহলে প্রথমে কার সঙ্গে নাচলেন? প্রথমে নাচলেন কৃষ্ণ খোলের সঙ্গে, তারপরে বাসুদেব হতো মনে হয়, এটা মণি গোসাই। বাসদেব বলে কি ব্যাপার আমি জানি না, মনে হয় বাসুদেব। তাহলে হচ্ছে বাসুদেব ও মণি গোসাই গান করে গেলেন। সকেষ্ট বা সখী দুটি প্রাণপণে ভোর পর্যন্ত কালো জল খাবো না, কালো মেঘ দেখবো না, সামিয়ানা খাটাইয়ে দিমু, কালো কাপড় পরবো না ইত্যাদি কথার বার্তায় তাহলে কি কালো প্রথমে হচ্ছে জল খাবো না, কালো মেঘ দেখবো না, কালো কাপড় পরবো না ইত্যাদি কথা। আচ্ছা আমি যদি বলি ক্রমটা মনে রাখো কি করে, তাহলে কালো জল আসে কোথা থেকে? ওপর থেকে আসে জল, আমরা জল খেয়ে বেঁচে থাকি, তাহলে আগে জলটা আসে কোথা থেকে? মেঘের থেকে, তাহলে জল। তারপরে হচ্ছে কালো মেঘ দেখবো না, তারপরে কালো কাপড় পরবো না, পরি কারা? আমরা পরি। তাহলে আগে তো মেঘ, তার নিচেই তো আমরা থাকি, তো সাধারণ ব্যাপার। তাহলে আগে জল খাবো না, তারপরে হচ্ছে কালো মেঘ দেখবো না, তারপরে কালো কাপড় ইত্যাদির কথাবার্তায় বা নবীন বিদেশিনীর গানে লোকের মনোরঞ্জন করলেন। আর কি না, নবীন বিদেশিনীর গানে লোকের মনোরঞ্জন করলেন। থাল গাড়ু বা হচ্ছে ঘোড়া ছেঁড়া কাপড় পুরানো বনাতো শালের গাদি হয়ে গেল। টাকা আদুলি সিকি পয়সা পর্যন্ত পেলেন। মধ্যে মধ্যে বাবা দে আমায় বিয়ে, আমার নাম সুন্দরী জেলে ধরি মাছ বাউতি জালে প্রভৃতি রকমারি সঙ্গের অভাব ছিল না। বেলা 8টার সময় যাত্রা ভাঙলো। তাহলে শুরু হয়েছিল 10টায়, শেষ হলো 1টায়। তারপরে বেলা 8টার সময় যাত্রা ভাঙলো। একজন বাবু মাতাল পাত্র টেনে বিলক্ষণ প্যাঁকে যাত্রা শুনছিলেন। ঠিক আছে, একজন বাবু যাত্রা ভেঙে যাওয়ার গলায় কাপড় দিয়ে প্রতিমে প্রণাম করে গেলেন। মানে আমরা যেমন ওই সবাই এখন করে কিনা জানি না, কিন্তু গ্রামের দিকে এখনো হয়, যখন আমাদের অষ্টম পর বা কোনো পুজো অনুষ্ঠান হয়, তো মা দিদারা সেই গলায় যাদের শাড়ির যে আঁচলটি সেটা হচ্ছে গলায় জড়িয়ে নিয়ে সেখানে প্রণাম করে। তো ওই রীতিটার কথাই বলা হচ্ছে এখানে, যে একজন বাবু মাতাল হচ্ছে পাত্র টেনে বিলক্ষণ পেঁকে যাত্রা শুনছিলেন। যাত্রা ভেঙে যাওয়াতে গলায় কাপড় দিয়ে প্রতিমে প্রণাম করে গেলেন। প্রতিমে হিন্দু শাস্ত্র সম্মত জগদ্ধাত্রী মূর্তি। তাহলে প্রতিমাটা হচ্ছে হিন্দু শাস্ত্রদের জগদ্ধাত্রী আমাদের পুজো হয়।
তো কিন্তু প্রতিমা সিংহী হাতিকে কামড়াচ্ছেন, যে প্রতিমা আর যে সিংহী মানে এটা সিংহ, ঠিক আছে। তো প্রতিমার সিংহী, আমি এটা আগের থেকে আমি এটা ভাবছিলাম যে এটা সিংহীটা কি ব্যাপার, তাহলে সিংহীটা এটা সিংহ মনে হয় সম্ভবত। তাহলে সিংহ হাতিকে কামড়াচ্ছে দেখে বাবুর মাহাত্ম্য বড়ই রাগ হলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে করুণার সুরে তারিণী গো মা, কেন হাতির ওপরে এত আড়ি, মানুষ মেলে ঢেউটা পেতে তোমায় যেতে হতো হরিণ বাড়ি, সুরকি কুটে সারা হতে তোমার মুকুট যেত গোড়া গড়ি, পুলিশের বিচারের শেষে সপ্ত তোমার জ্ঞান জুড়ি, সিঙ্গি মামা টেরটা পেতেন ছুটতে হতো উকিল বাড়ি। গান গেয়ে প্রণাম করে চলে গেলেন ওই বাবু। শহরের ইতর মাতালের বড় ইতর বিশেষ নাই, মানে মাতালের থেকে আর ইতর কেউ হতে পারে না। মাতাল হলে কি রাজা বাহাদুর কি পেলার বাপ গোবরা প্রায় এক মুহূর্তেই ধরে থাকেন। মাতাল হলে কি রাজা বাহাদুর কি পেলার বাপ গোবরা প্রায় এক মূর্তি যেন ধরে থাকেন। ঘরে ধরে রাখবার লোক নাই বলেই যেন আমরা নর্দমায়, রাস্তায়, খানায়, গারদে, মোদের দোকানে মাতলামি করতে দেখতে পাই। মানে ঘরে যদি কেউ ধরে রাখতো, তো মাতালগুলো আমরা কি দেখি সাধারণত রাস্তার ধারে কোথায় পড়ে রয়েছে, কোথায় বিলে, বা মানে যেখানে সেখানেই দেখি। এটাই বলছে ঘরে ধরে মানে যদি রাখবার যদি লোক হতো তাহলে আমরা বাইরে তাদেরকে দেখতে পেতাম না। এই কারণেই বলা হচ্ছে যে ঘরে ধরবে রাখার লোক নেই বলেই তারা চারদিকে তারা মাতলামি করে বেড়ায়, বা আমরা দেখতে পাই চারদিকে। শহরে বড় মানুষ মাতালও কম নাই, শুদ্ধ ঘরে ধরে পুরে রাখবার লোক আছে বলেই তারা বেরিয়ে মাতলামি করতে পার না। তাহলে গ্রামের ব্যাপারটা আমাদের অন্যরকম, সেখানে ঘরে ধরে রাখার লোক নেই বলে তারা মাতলামি করে। আর শহরে তাদের কি করে, তারা মাতাল ঠিকই, কিন্তু তাদের ঘরে ধরে থাকার লক তাদের থাকে, ঠিক আছে। লক মানে লোক থাকে, লক থেকে লোক এরকম একটা বলতে পারি যে লক এটা কোন উপভাষার বৈশিষ্ট্য, আর একটা লোক এটা কোথার বৈশিষ্ট্য। তার মানে ঝাড়খণ্ডিটা লোককে আমরা লক বলি, ঠিক আছে। লোক থেকে লক, আর লোকটা হচ্ছে রাড়ি, কেননা ও আছে তো যে কোনোটা আমরা যেমন অতি থেকে অতি বলি, ঠিক আছে। আর আমরা বলি লক বলি, তাহলে এই যে এই ব্যাপারটা এটা হচ্ছে ঝাড়খণ্ডী, ওটা হচ্ছে রাড়ি। তাহলে ঘরে ধরে থাকবা তাদের লোক থাকে, তো সেই কারণে তারা হচ্ছে মাতাল করতে পারে না। এদের মধ্যে অনেকে এমন মাতলামি করে থাকেন যে অন্তরিক্ষ থেকে দেখলে পেটের ভেতরে হাত পা সেদিয়ে যায়। বাঙালি বড় মানুষদের ওপরে বিজাতীয় ঘৃণা উপস্থিত হয়। ছোট লোক মাতালের ভাগ্যে 4 আনা জরিমানা। এক রাত্রির গারদে বাস পাহারাওলাদের ঝোলাই শেয়ার হয়ে যাওয়া ও জমাদারের যেন 2-1 কোঁতকা মাত্র, কিন্তু বাঙালি বড় মানুষ মাতালদের সকল বিষয়ে শ্রেষ্ঠ। পাখি হয়ে উড়তে গিয়ে ছাদ থেকে পড়ে মরা, মানে তারা পাখি, এখানে লেখা আছে পাখি, এটা পাখি মানে পাখি, তাহলে পাখি হয়ে উড়তে গিয়ে তারা কি করে না ছাদ থেকে পড়ে মরে যায় আর কি। তো উড়তে গেলে তো মরবে, সাধারণ ব্যাপার। তাহলে ছাদ থেকে তারা পড়ে, পাখি হয়ে যদি উড়তে যায় তারা ছাদ থেকে পড়ে মরে যায়, পড়ে মারা যায়। বাবার প্রতিষ্ঠিত পুকুরের ডোবা প্রতিমের নকল সিঙ্গি ভেঙে ফেলে আসল যেন সিঙ্গি হয়ে বসা, ঢাকিরে মার সঙ্গে বিসর্জন দেওয়া, বা ক্যান্টনমেন্ট ফোর্ড রেলওয়ে স্টেশন এক অকশনে মদ খেয়ে মাতলামি করে চালান হওয়া, এই শোয়ার করুণা গান বকশিস ও বক্তৃতার বেহদ্য ব্যাপার। একবার সাহেবের শ্যামবাজার অঞ্চলের এক বনেদি বড় মানুষের বাড়িতে বিদ্যাসুন্দর যাত্রা হচ্ছিল। শহরে কোথায় না, শ্যামবাজার অঞ্চলের বনেদি বড় মানুষের বাড়িতে বিদ্যাসুন্দর যাত্রা হচ্ছিল। বাড়ির মেজবাবু 5 ইয়ার নিয়ে যাত্রা শুনতে বসেছেন। সামনে মালিনী ও বিদ্যে, মদন আগুন জ্বলছে দ্বিগুণ, করলে কি গুণ ওই বিদেশি, গান করে মুটো মুটো পেলা পাচ্ছে। বছর 16 বয়সে 2টি স্টেট ব্রেড ছোকরা সখী সেজে ঘুরে ঘুরে খেমটা নাচে। এটা আমরা টিনে তোলার মজলিসের উপর গ্লাসে ব্র্যান্ডি চলেছে। বাড়ির যেন টিকটিকি বা শালগ্রাম ঠাকুর পর্যন্ত নেশায় চুরচুরে ও ভোঁ, ক্রমে মিলনের মন্ত্রণা, বিদ্যার গর্ব, রানীর তিরস্কার, চোর ধরা মালিনীর যন্ত্রণার পালা এসে পড়ল। কোটাল মালিনীকে বেঁধে মারতে আরম্ভ করলেন। মালিনী বাবুদের দোহাই দিয়ে কেঁদে বাড়ি সরগরম করে তুলল। বাবুর চমকা ভেঙে গেল, দেখলেন কোটাল মালিনীকে মারছেন, মালিনী বাবুর দোহাই দিচ্ছেন, অথচ পার পাচ্ছে না। এতে
বাবু বড় রাগত হলেন, কোন বেটার সাথী যে আমার মালিনীকে নিয়ে যায়। এই বলে সামনের উপর গ্যালাসটি কোটালের রগ থেকে ছুঁড়ে মারলেন। এবারে গ্যালাসটা কোটালের রগে যেন লাগবা মাত্র কোটাল বাপ বাপ বলে যেন অমনি ঘুরে পড়লো। চারিদিকে থেকে লোকেরা হাহা করে কোটালকে ধরাধরি করে নিয়ে গেল। মুখে জলের ছিটে মারা হলো, অন্য নানা তড়িৎ হলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। কোটালের পো এক ঘাতেই পঞ্চত্ব পেলেন। আর একবার ঠনঠনে র বা ঘোষজা বাবুর বাড়িতে বিদ্যাসুন্দর যাত্রা হচ্ছিল। এখানে পালা নাই, তাহলে আরেকবার কোথায় হচ্ছিল? ঠনঠনের আরেকবার হচ্ছে ঠনঠনর যেন ঘোষজা বাবুর বাড়িতে যাত্রা হচ্ছিল। বাবু মদ খেয়ে পেকে মজলিসে আড় হয়ে শুয়ে নাক ডাকি যাত্রা শুনছিলেন। সমস্ত রাত বেহুশেই কেটে গেল। শেষে ভোর ভোর সময় দক্ষিণ মশানে কোটাল হাঙ্গামাতে বাবুর নিদ্রাভঙ্গ হলো। কিন্তু আসরে কেষ্টকে না দেখে বাবু বিরক্ত হয়ে কেষ্ট যেন লাউ বলে খেপে উঠল। অন্য লোকে অনেক বোঝালেন যে ধর্ম অবতার, বিদ্যাসুন্দর যাত্রায় কেষ্ট নাই, কিন্তু বাবু কিছুতেই বুঝলেন না। কৃষ্ট তারও যেন নিতান্ত নির্দয় হয়ে দেখা দিলেন না বিবেচনায়। শেষে ভেউ ভেউ করে কাঁদতে লাগলেন। আরেকবার এক গোস্বামীর এক মাতাল বাবুর কাছে নাকাল হয়েছিলেন। সেও না বলে হচ্ছে কিনা থাকা গেল না। পূর্বে এই শহরে যেন বেনেটোলার দীপচাঁদ গোস্বামীর অনেকগুলো বড় মানুষ শিষ্য ছিল। বারশিমলের বোস বাবুরা প্রভুর প্রধান শিষ্য ছিলেন। একদিন আমতার রামহরি বাবু বসোজা বাবুর এক পত্র লিখলেন। সে ভেগ নিতে তার বড় ইচ্ছা, কিন্তু গুটি কতক প্রশ্ন আছে, সেগুলো যতদিন পূরণ না হচ্ছে ততদিন শাক্তই থাকবেন। বসোজা মহাশয় পরম বৈষ্ণব। রামহরি বাবুর পত্র পেয়ে বড় খুশি হলেন। বৈষ্ণব ধর্মের উপদেশ ও প্রশ্ন পূরণ করার জন্যই নদের চাঁদ গোস্বামী মহাশয়কে তার কাছে পাঠিয়ে দিলেন। আমার মনে হয় যে বেশিক্ষণ যদি আমি রেকর্ডিংটা করি তো আমার মনে হয় যে প্রবলেম হয় যে যখন আমি ভিডিওটা আপলোড করি। তো আমি নেক্সট পার্টে যে বাকিটা রয়েছে কলিকাতা বারোয়ারি, হ্যাঁ, তো আমি নেক্সট পার্টে কলিকাতার বারোয়ারিটা দেব, ঠিক আছে? তো আজকের পার্টটা আমি এতটাই রাখলাম যে তাহলে পেজ নাম্বার 75 এর এখানে আমাদের যে শেষ যে প্যারার আগের প্যারা, ওখানে বলা হচ্ছে যে আরেকবার এক গোস্বামী মাতালের কথা। তো সেই মাতাল কি করেছিল না, বাবুর কাছে বড় নাকাল হয়েছিল। মানে মাতালটি আর কি, গোস্বামী মাতাল নাকাল হয়েছিল, সেটিও না বলে থাকা গেল না। পূর্বে শহরে বেনেটোলার দীপচাঁদ গোস্বামীর অনেকগুলো বড় মানুষ শিষ্য ছিল। বারশিমলের বাবুরা প্রভুর প্রধান শিষ্য ছিলেন। একদিন আমতা রামহরি বাবু বসোজা বাবুর এক পত্র লিখলেন যে ভেগ নিতে তার বড় ইচ্ছা হয়। এই ভেগ নেওয়ার কথা আমরা কোথায় পাই? যে একে কি বলে, সভ্যতার ওখানে যে দুজন বারবিলাসিনী ছিল, প্রথম হচ্ছে থাকো, দ্বিতীয় বামা। তখন বামা তাকে প্রথম জনকে মনে বলেছিল যে তুই ভেগ নিতে পারিস? তো তখন সে বলেছিল হ্যাঁ, 5 পয়সা না 5 শিখে দিলেই আমি পারবো। তো সেখানেও ভেগ নেওয়ার কথা রয়েছে। তাহলে হচ্ছে ভেগ নিতে তার বড় ইচ্ছা, কিন্তু গুটি কত প্রশ্ন আছে, সেগুলো যতদিন পূরণ না হচ্ছে ততদিন শাক্তই থাকবেন। বসোজা মহাশয় পরম বৈষ্ণব, তাহলে বসোজা বৈষ্ণব। রামহরি বাবুর পত্র পেয়ে বড় খুশি হলেন। বৈষ্ণব ধর্মের উপদেশ ও প্রশ্ন পূরণ করার জন্য নদের চাঁদ গোস্বামী মহাশয়কে তার কাছে পাঠিয়ে দিলেন। তাহলে এতটাই আমি পাঠটা শেষ করি, হ্যাঁ।